সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। গত কিছুদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা শুনছি, সাম্য মানবিকতার কথা শুনছি এবং বাংলাদেশে যারা অভ্যুত্থান করে শেখ হাসিনা সরকারকে নামিয়েছে তারাই এই নতুন রাজনীতির কথা বলছে। তারাই বলছে বাংলাদেশের মানুষকে রাজনৈতিকভাবে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চান তারা, যেখানে যেখানে দুর্নীতি থাকবে না, কোনো শোষণ থাকবে না, মানুষের অধিকার এমনভাবে তারা বাস্তবায়ন করবে যেখানে মানুষের মধ্যে ওই যে গতানুগতিক রাজনীতি নিয়ে যেরকম একটা ক্ষোভ ছিল সেটি আর থাকবে না। কিন্তু আমাদের এই তরুণ ছাত্র নেতা বা তরুণ রাজনৈতিক নেতাদেরকে দিয়ে কি এটা সম্ভব? এরকম প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে তখন বিভিন্ন স্থান থেকে নানান ধরনের প্রশ্ন উঠছে। এই শিক্ষার্থীরা যে তাদের রাজনীতিটা করছে এবং তারা যে নতুন দল গঠন করেছে এবং তারা যে এত ঘটা করে, এত আয়োজন করে দল গঠনের আত্মপ্রকাশ করেছে, তাদের এই টাকাগুলো আসছে কোথা থেকে? এই টাকা নিয়ে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। এই প্রশ্ন যখন চলমান, এই প্রশ্নর মধ্যে নতুন একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে, যেখানে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক, একজন নেতা, একজন পদ পাওয়া নেতা, যিনি হচ্ছে একজনের কাছে চাঁদা দাবি করছেন। এই চাঁদা দাবির ফলে সারা দেশের বিভিন্ন স্থানের মানুষ মন্তব্য করা শুরু করেছেন যে হচ্ছে তারা আসলে এভাবে চাঁদা তুলে, হুমকি দিয়ে এবং নানানভাবে টাকা উত্তোলন করে তারা হচ্ছে এই দল পরিচালনা করছেন। আমি যদি একটু আপনাদের একটু মনে করিয়ে দিই, সর্বশেষ হচ্ছে এই যে নতুন যে দলটি এলো, জাতীয় নাগরিক পার্টি, এই দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তিনি তিনি একটি এই টক শোতে তিনি বলেছেন তাদের টাকাটা আসলে এতদিন পর্যন্ত কোথা থেকে এসেছিল। তারা বলেছিল তারা নিজেদের মধ্যে চাঁদা তোলে, তাদের যে সদস্য রয়েছে ন্যূনতম 1000 করে দেয়। একই সঙ্গে তাদের আরো যারা একটু আর্থিকভাবে সবল আছেন তারা হচ্ছে আর একটু বেশি দেন। এই নিয়ে তাদের হচ্ছে মাসে ৮০-৯০ হাজার টাকা হয়। এখন মাসে ৮০-৯০ হাজার টাকা দিয়ে রূপায়ণ টাওয়ারে তাদের যে বিল্ডিং, এই বিল্ডিং এ যে তাদের কার্যালয়, সেটির ভাড়াও হবে না, এটা একেবারে কনফার্ম। তাদের বাকি টাকা কোথা থেকে আসে এইসব বিষয়ে কিন্তু সারওয়ার তুষার খুব বেশি ক্লিয়ার কোনো আইডিয়া দিতে পারেন নাই, তবে তিনি একটা প্রাথমিক বিষয়ে কথা বলেছেন। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদাবাজির একটা, বা হচ্ছে তিনি যে চাঁদা চাইলেন সেটার একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছে, যেখানে তিনি হচ্ছে একজনের কাছে চাঁদা দাবি করছেন। এবং তিনি সবচেয়ে এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা হচ্ছে যে তিনি এমনভাবে চাঁদা দাবি করছেন যে মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতাকর্মী কোনো ব্যবসায়ীর কাছে, কোনো লোকের কাছে, যিনি হচ্ছে ঠিকাদারি করেন, যিনি কোনো না কোনো কাজ করে খান, চাকরি বাকরি করেন, যার কাছেই যাবে তিনি চাঁদা দিতে বাধ্য থাকবেন। এবং তারা নতুন বাংলাদেশে রাজনৈতিক দল চালাচ্ছে যার জন্য মানুষকে টাকা দিতে হবে, এরকম একটা বার্তা। আমি একটু তার কথাটা একটু শুনি, আপনাদেরকে শোনাই, তারপরেই আপনারা বুঝতে পারবেন যে 2 মিনিট 41 সেকেন্ডের এই ক্লিপে নাহিদকে দেখা গেলেও অপর পাশের ব্যক্তিকে দেখা যায়নি, তবে তার পরিচয় পাওয়া গেছে, তিনি একজন ব্যবসায়ী জানা গেছে। সেখানে বলা হচ্ছে, নিউজে বলা হচ্ছে, সমকাল থেকে আমি পড়ছি, একটি পুকুর খনন করে বালু উত্তোলন ও পার্ক নির্মাণের বিষয়ে ভিডিওতে কথা হয়। নাহিদকে উদ্দেশ্য করে এক ব্যক্তি বলেন, তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে তাহলে সেটা বন্ধ করে দিই। বালু উত্তোলন করা হচ্ছে এটা বলে হচ্ছে এই নাহিদ, এই সমন্বয়ক বা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা হচ্ছে টাকা দাবি করেন। তিনি বলেন 1 লাখ টাকা দিতে পারবো না, 5,000 টাকা দিচ্ছি। এ সময় নাহিদ বলেন, আপনি ব্যবসা বন্ধ করবেন কেন? ব্যবসা আপনি চালান, ভাইয়ের সঙ্গে কথা বলেন। এ নাহিদের ভাইকে, বা এটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড় পর্যায়ের কোনো নেতা কিনা, সেটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তিনি আরো বলেন, আপনি তো দেখেছেন বিষয়টি কোথায় গেছে, ইউএনওডিসি কে সামলাতে হচ্ছে, যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ বলছেন। নাহিদ বলতে কেন্দ্রীয় নাহিদ না, এটা হচ্ছে রংপুরের মুখপাত্র। জানেন তো সংগঠন চালাতে হলে কি কি করতে হবে, সংগঠন চালাইতে হলে তার
অনেক কিছু করতে হয়, টাকা লাগে, সেগুলা ওই ব্যবসায়ী দিতে হবে, এরকম। এই বিষয় জানতে মোবাইল ফোনে কল করা হলে নাহিদ বলেন, রংপুর নগরীর হাজিরহাট এলাকায় একটি ইকো পার্কের নামে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা 4 জন সেখানে যাই। আমার উপস্থিতি দেখে বিএনপির রাজনীতিতে জড়িত বেলাল নামে এক ব্যক্তি নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে আসতে বলে। আমি সেখানে গেলে তারা বিভিন্নভাবে আমাকে টাকা অফার করছিল, যা ভিডিওতে দেখা যাচ্ছে। আমরা যেন তাদের ব্যবসায় হাত না দিতে না পারি, সেজন্য আমরা আমাদের ফাঁসাতে এই কাজটি করছে। এই ব্যাপারে গ্রিন সিটি ওই ইকো পার্কের প্রকল্প ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন, আমার পার্কে পুকুর তৈরিতে খনন কার্যক্রম চলছিল। অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে বলে নাহিদ আমার কাছে 1 লাখ টাকা দাবি করে। তাছাড়া তার চাঁদা দাবির অনেক কল রেকর্ড আমার কাছে আছে, যা দ্রুত প্রকাশ করা হবে। গত 24 নভেম্বর রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দেওয়া হয়। সেখানে এই রংপুর ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী নাহিদকে মুখপাত্র করা হয়। মানে এটা হচ্ছে বিষয়। তো নাহিদ বলছেন যে হচ্ছে তাকে ডেকে তিনি গেলেন, একটা অপকর্ম হচ্ছে, সেখানে হচ্ছে তাকে বিভিন্নবার টাকা অফার করা হয়। আর যে ভিডিও ক্লিপটি, এটা আসলে অডিও ক্লিপ না বা ফোন আলাপ না, সেটা হচ্ছে সরাসরি যে তারা কথা বলছেন সেই কথার হচ্ছে একটা ক্লিপ, যেখানে হচ্ছে নাহিদের অংশটা প্রকাশ পেয়েছে, আরেকজন কথা বলছেন, তবে তার ছবি দেখা যায়নি। তো সেখানে বলা হচ্ছে যে হচ্ছে এই তিনি হচ্ছে তাদের কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করেছেন, ওই ব্যবসায়ী তাকে 5,000 টাকা দিতে চেয়েছেন, কিন্তু তিনি সেটা নেননি। এটা হচ্ছে ব্যবসায়ীর দিক থেকে। আর নাহিদ বলছেন যে তিনি আসলে কোনো চাঁদাই দাবি করেননি, তিনি সেখানে গিয়েছেন যে এরকম একটি অপকর্ম হচ্ছে, তিনি সেটা মীমাংসা করতে গিয়েছেন। সেখানে বিএনপির নেতারা রয়েছেন এবং তারা হচ্ছে ফাঁসাতে তারা হচ্ছে এই ভিডিওটি তারা হচ্ছে ছেড়ে দিয়েছে। এবং ওই ব্যবসায়ী বা ওই ইকো পার্কের যে ব্যবস্থাপনা পরিচালক, তিনি কনফিডেন্টলি বলছেন যে হচ্ছে আমার কাছে আরো ক্লিপ আছে, সেগুলো ক্রমান্বয়ে ছাড়া হবে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে হচ্ছে দেশ যাচ্ছে। এর আগে আমরা চট্টগ্রামের একজন সমন্বয়কের কথা শুনেছি, যিনি হচ্ছে ফোন কলে একজনের কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এরকম ক্লিপ হচ্ছে হাজারো হচ্ছে মানে অনলাইন বা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে সারওয়াত তুষার বা হচ্ছে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতদিন ধরে যেটি বলে আসছে যে তারা হচ্ছে এই নিজেদের থেকে চাঁদা উত্তোলন করে, যারা আন্দোলনের অংশীজন রয়েছেন তাদের থেকে চাঁদা উত্তোলন করে বা টাকা উত্তোলন করে হচ্ছে তারা কোনো না কোনো ভাবে ফাংশন করছেন। সেই জায়গা থেকে তাদের যে রূপায়ণ টাওয়ারের, বাংলা মোটরের মতো জায়গায় যে অফিসটি রয়েছে, যে কার্যালয়টি রয়েছে, সেটির ভাড়াও এটি দিয়ে উঠছে না। তাহলে তারা প্রোগ্রামগুলো করছেন কিভাবে? সারওয়াত তুষারও টকশোতে সেটা বলেছেন, তারা কিছু শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে, যারা হচ্ছে ওইভাবে না, কোনো উদ্দেশ্য নিয়ে না, কিন্তু তাদেরকে সহায়তা করতে চাচ্ছেন, এরকম কিছু লোক তাদের কাছে কিছু সহায়তা দিচ্ছেন। অর্থাৎ তারা কারো না কারো কাছ থেকে টাকাটা নিচ্ছেন। এই যে এত বড় একটা প্রোগ্রাম হলো, এখানে তো একবার কম করে মানে মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে। যে এই যে জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ হলো সংসদ ভবনের সামনে, বড় অঙ্কের টাকা খরচ হয়েছে না? এই টাকাগুলো আসলো কোথা থেকে? এটা বড় প্রশ্ন তৈরি করছে। তো এই টাকাগুলো স্বচ্ছতা আসলে তারা দেখাবে বলছে, তবে তবে এর এর মাঝে মানে এই বিষয়, এই ঘটনার মধ্যে যখন হচ্ছে আমরা দেখলাম যে হচ্ছে রংপুরে একটি ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে বা হচ্ছে সামনে এসেছে, যেখানে একজন সমন্বয়ক চাঁদা দাবি করছেন, তখন অনেকেই ধারণা করে নিচ্ছেন তারা আসলে বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা উত্তোলন করে তাদেরকে হচ্ছে হুমকি দিয়ে হোক, ভালো কথা বলে হোক, যেভাবেই হোক, তারা হচ্ছে টাকা নিয়ে হচ্ছে এগুলা এই এই সংগঠনের কাজে বা দলের কাজে ব্যবহার করছে। তো এভাবে তারা যে কথাগুলো বলছে, এভাবে কি গণতন্ত্র বা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা প্রতিষ্ঠা করতে পারবে? এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন নেতা এখন যদি কারো কাছে চাঁদা চায়, ওই ব্যবসায়ী বা ওই ব্যক্তির ঘাড়ে কি দুটি মাথা রয়েছে, সে চাঁদা না দিয়ে বাঁচতে পারবে? ঠিক একইভাবে তারা এতদিন ধরে আওয়ামী লীগ, বিএনপির চাঁদাবাজি, আওয়ামী লীগের হচ্ছে সন্ত্রাসী, তারপরে নানান অপকর্মের বা এই দুটি দল, বাংলাদেশে এস্টাবলিশড রাজনৈতিক দল তো এই দুটির নানান কথাবার্তা বলছে। তাহলে তাদের নেতাকর্মীরা কেন হচ্ছে চাঁদা চাইছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে এখন সারা দেশে। আমি অনেকগুলো মন্তব্য এরকম খেয়াল করেছি, দেখেছি, পড়েছি, যেখানে মানুষ বলছে যে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ চাঁদা চাইলে আসলে এখন আর কারো ফেরানোর সেই
মানে সক্ষমতা নেই, কারো সেই শক্তিটি নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদা চাওয়া মাত্রই যে কেউ দিতে বাধ্য, যে কোনো জায়গায় যে কোনো স্থানে। দুই একটি জায়গায় হচ্ছে ক্লিপ, ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ ফাঁস হলেও সেগুলা কিছুটা বিচ্ছিন্ন ঘটনা, অনেক জায়গায় নীরবে নিভৃতে অনেকেই তাদের এই চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে কেউ কেউ দাবি করছেন। তবে এরকম কিছু অভিযোগ তো অন্তত এই ভিডিও ক্লিপ ফাঁসের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, এবং কিছু জিনিস তো অন্তত বেরিয়ে আসছে যে হচ্ছে তারা যে আসলে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীদের কাছ থেকে, কিছুটা দুর্বল ব্যবসায়ী যারা একটু অনিয়ম করে ব্যবসা করছেন, তাদের কাছে চাঁদাবাজি বা তাদের কাছ থেকে যে টাকা নিচ্ছেন বা টাকা নেওয়ার একটা প্রক্রিয়ার তৈরি করেছেন সেটা কিন্তু স্পষ্ট। পাশাপাশি এই যে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকার বিভিন্ন স্থান থেকে গাড়ি দিয়ে তাদের নেতাকর্মীদেরকে নিয়ে এসেছে, তারা বলছেন এই যে নেতাকর্মী নিয়ে আসার জন্য বিভিন্ন স্থান থেকে তাদের যে জেলা প্রতিনিধি রয়েছেন, তাদের যে জেলার নেতাকর্মী রয়েছেন, তারা হচ্ছে টাকা অ্যারেঞ্জ করে তা এই নেতাকর্মীদেরকে নিয়ে এসেছেন। তো তারা এই টাকাটা অ্যারেঞ্জ করেছেন কোথা থেকে? নিশ্চয়ই ঢাকায় যদি একটা জেলা থেকে 10টা গাড়ি আসে, 10টা গাড়িতে মিনিমাম 1 লাখ টাকা খরচ। এই 1 লাখ টাকা এই যারা হচ্ছে এসেছেন তারা কি নিজেদের মধ্যে 1 লাখ টাকা তুলতে পারে? নিশ্চয়ই এই টাকাটি ওই এলাকার কোনো ব্যবসায়ী দিয়েছেন, কোনো ব্যবসায়ীর কাছ থেকে নিয়েছেন বা কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে নিয়েছেন। এই ঘটনাগুলো তো ঘটছে। অর্থাৎ চাঁদাবাজি তো সামহাউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি কিংবা নতুন যে রাজনৈতিক দলটি এসেছে তাদের নেতা কর্মীরা তো করছেই। করছে না? অবশ্যই করছে। তো আপনি যতই মুখে বলেন আপনি বিএনপির ওই চাঁদাবাজির রাজনীতি, বিএনপির ওই গতানুগতিক রাজনীতি পছন্দ করেন, আপনি যতই বলেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল, ওই তাদের ওই মানে অপরাজনীতি করে, এগুলো আপনি পছন্দ করেন না। কিন্তু আপনার রাজনীতিটা কোন পথে যাচ্ছে? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং তাদেরকে কেন্দ্র করে যে দলটি নতুন করে সামনে এসেছে, যেটা নিয়ে বাংলাদেশের তরুণ, অন্তত আমার মতো তরুণ, আমার মতো মানুষ স্বপ্ন দেখছে যে এটা আমাদেরকে নতুন রাজনীতি দেবে, নতুন দেশে নতুন একটা সুন্দর শাসন দেবে। তারা ওই দিন যেসব বক্তব্য দিয়েছে সেগুলো শুনতে খুবই ভালো লেগেছে, কিন্তু তাদের এই বিচ্ছিন্ন ঘটনাগুলো বিভিন্ন স্থানে নির্মূল না করতে পারলে এদেরকে একটা নতুন মানে বিতর্কিত জায়গায় নিয়ে যাবে, যেখানে তারা হচ্ছে আসলে এই যে যেসব কথাবার্তা বলছে এগুলো তারা বাস্তবায়ন করার আগেই তাদের এক ধরনের মানে দলটির এক ধরনের মৃত্যু ঘটতে পারে। মানে মানুষ যখন পছন্দ করবে না, মানুষ যখন গ্রহণ করবে না, তখন এটি একটি রাজনৈতিক দলের মৃত্যুই বলা যায়। সেই জায়গা থেকে এখন থেকে তাদেরকে হচ্ছে এইসব বিষয়ে সচেতন হতে হবে। আপনি যদি কোনো শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে টাকা নেন সেটা ক্লিয়ার কাট ভাবে নেন, কোনো ডোনার রাখতে চান সেটা ক্লিয়ার কাট ভাবেই রাখেন। কিন্তু এভাবে মানুষকে চাঁদাবাজি করা আসলে কোনো দিনই বা কোনোভাবেই এটা কাম্য নয়। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।